তাই না জেনে যে কেউ কাউকে মানে কোনো কিছু জাজমেন্ট দেবে না কাউকে কোনো কিছু না জেনে। হ্যাঁ, আর পড়াশোনা করলে যে চাকরি পেতে হবে এমন কিছু না। কেউ যদি তোমার মানে আমি বলবো যে গ্রামে যদি কোনো ছেলে মেয়ে বেকার থাকে, পড়াশোনা করে বেকার থাকে, ওকে নিয়ে ট্রোল করবে না। পারলে সাহায্য করো, না পারলে সাহায্য করবে না, কিন্তু ওকে নিয়ে ট্রোল করবে না। অ্যাটলিস্ট তুমি পারলে সাহায্য করো, যদি তোমার সাহায্য থাকে তুমি সাহায্য করো। ওই ছেলে মেয়েকে ও কষ্ট করে পড়াশোনা করেছে, তোমার জানা থাকলে ওকে কোনো কিছু একটা চাকরি পাইয়ে দাও। হ্যাঁ, কিছু একটা কাজ কিছু করে জব করে দাও, সাহায্য করো, নতুবা চুপ থাকো। ওকে কিছু ট্রোল করবে না প্লিজ। কি হয় মানে অন্য লাইনে চলে যায়, অন্য ট্রেকে পড়াশোনা ছাড়া অন্য ট্রেকে। হ্যাঁ, তো আমি বলবো ওই মানে কোনো বাজে মানে ট্রেকে যাবে না। এর জন্য মানে বয়স পড়ে রয়েছে। হ্যাঁ, অনেক কি বলবো যে মানে মানুষ মানে প্রেম ভালোবাসা মানে ওই বয়সে অ্যাকচুয়ালি মানে কি মানে আমি যে বলবো যে না শুধু মানে স্টুডেন্টের দোষ এরকম না, আসলে এটা এইজের দোষ। কারণ আমাদের ওই এজটাই এরকম। আমাদের মানে তখন আমাদের কি হয় মানে ওই মানে খারাপ বিষয়গুলো আমাদের মানে মন চলে যায়, ওইগুলো বিষয়। কারণ আমাদের এটা আমাদের মানে কি এজেরই দোষ এটা। তো আমাকে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে মানে বুঝিয়ে রাখতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে। নমস্কার, আলাপনের আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। এবং আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব বা একটা আড্ডা বলা যায়, ঠিক আছে? তো আড্ডাটা কিসের উপর হবে? আমাদের সমাজে এখনো অনেক কিছু সংখ্যক লোক আছেন যারা কারো জীবনে অনেক স্ট্রাগল হয়ে থাকে। এবং একজনের স্ট্রাগলিং লাইফে কি হয়, ধরে নিন কেউ গ্রাজুয়েশন করেছে, গ্রাজুয়েশন করার পর ওকে এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা কোনো প্রাইভেট সেক্টরে হোক, কোনো কিছু পেতে হলে এবং সেই পাওয়ার এবং ধরে নিন গ্রাজুয়েশন, তার মধ্যে একটা গ্যাপ আসে। সেই জায়গায় আমাদের সমাজে কি হয়, সেই ব্যক্তিকে নিয়ে ধরেন ব্যঙ্গ বলতে পারেন বা কটূক্তি, এই ধরনের নানা কথা আলোচনা হয়ে থাকে। তো এই বিষয়ে আজ আলোচনা হবে এবং আমার সাথে আজকে উপস্থিত মিস্টার হিমতোষ দাস। তো আমরা আজ উনার জীবনে কিছু স্ট্রাগল এবং উইনিং এক্সপিরিয়েন্স, জীবন সমরাঙ্গনে প্রত্যেকেরই কিছু থাকে এবং সেগুলো না বলা হয়ে থাকে। আর সেই না বলার কারণে অনেক লুকায়িত প্রতিভা থাকে এবং সেই না বলা কথাগুলো যদি সবার সামনে ধরা যায়, তাহলে সেই না বলা কথা থেকে হয়তো কারো জীবনে সেই ব্যক্তি যাকে নিয়ে হাস্য ব্যঙ্গ করা হয়েছিল, তো সেই ব্যক্তিও হতে পারে কারো জীবনের প্রেরণা। সো আমার সাথে আছে আজকে মিস্টার হিমতোষ দাস। তো লেটস ওয়েলকাম মিস্টার হিমতোষ দাস। তো আমি যতটুকু জানি, হিমতোষ দাস বর্তমানে একজন টিচার, গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি সোজাসুজি বলে দিচ্ছি। কিন্তু এই যে স্টুডেন্ট লাইফ থেকে বর্তমানে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার, তো সেই অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়াতে এবং স্টুডেন্ট লাইফ থেকে যা প্রত্যেকে যা একটা স্ট্রাগল থাকে, সেই জার্নি, যেটাকে বলা হয় জার্নি, সো সেই জার্নিগুলো আমি জানতে চাই সেগুলো কেমন ছিল এবং সেই জার্নিটা কিভাবে এখানে এসে মানে তোমার যে সাকসেশনটা সেটা কোথা থেকে কিভাবে, এবং পুরো ডিটেলসটা আমি জানতে চাই আজ এই সেশনে। এবং পুরো এই ভিডিওটা আনফিল্টার্ড রাখার চেষ্টা করব আমরা, ঠিক আছে? ঠিক আছে। তো প্রথমে অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। নিশ্চয়। তো আজকে আমাকে একটু সুযোগ করে দিয়েছে আমার লাইফের বিষয়ে বলার জন্য। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তো আমার স্কুল জীবন, আমার নাম হিমতোষ দাস, আমার বাসা কোরকরি পার্ট্রি। যদিও আমার বাসা কোরকরি পার্ট্রি, আমার পড়াশোনা হয়েছে সনবিল থেকে। সনবিলে আমার মামার বাড়ি। তো ছোটবেলা থেকে মানে ক্লাস 1 থেকে আমি সনবিল পড়াশোনা করেছি। সনবিল বলতে আমাদের বরাকবেলিতে রুরাল, মানে সেই রুরাল, ফুললি রুরাল। হ্যাঁ, রুরাল, যেখানে আজও অব্দি
জল প্রায় জায়গায় বলা যেতে পারে। প্রায় জায়গায় জল, হ্যাঁ, বছরের প্রায় 6 মাসই জলে 6 মাস, সেটাই জলে থাকে। তো এরকম একটা মানে প্রত্যন্ত গ্রামে একটা, এবং আমি খুবই মানে খুবই নিম্ন, খুবই একটা গরিব ঘরের ছেলে আমি। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে গেলে একদম তোমার বিপিএল ক্যাটাগরি। হ্যাঁ, বিপিএল মানে কি, আমার বাবা মানে এখনো দিনমজুরে কাজ করছে। সেটা আমার তো আমার বাবা একজন দিনমজুরের কাজ করতো। আর আমি ছোটবেলা থেকে মামার বাড়ি থেকে পড়াশোনা করেছি। ক্লাস 1 থেকে আমার পড়াশোনা মামার বাড়ি থেকে শুরু হয়েছে। ওইখানে আমি একটা মানে আমি মানে কোনো সরকারি মানে সবসময় সরকারি স্কুলে পড়াশোনা করেছি। মানে ছোটবেলা থেকেই আমি কোনো মানে প্রাইভেট স্কুলে পড়াশোনা করিনি, বাংলা মিডিয়াম স্কুলে, সরকারি স্কুলেই আমি পড়াশোনা করেছি। তো আমার মামাই আমার বাবার পড়াশোনা করার জন্য মানে ওই ক্ষমতা ছিল না, যার জন্য আমার মামা আমাকে পড়াশোনা করেছে। মানে আমার লাইফে আমি আজকে যতটুকু পর্যন্ত এগিয়েছি, যতটুকু সাকসেস হয়েছি, সবকিছু আমার মামার জন্য এবং আমার দাদুর জন্য। আমার মামা বা দাদু না থাকলে আমি আজকে এই পর্যায়ে যেতে পারতাম না। মানে আজকের দিনে হিমতোষ দাস যে স্টেজে আছে এটা অসম্ভব, সেটা অসম্ভব ছিল। আমার মামা এবং দাদু ছাড়া এটা অসম্ভব ছিল। যা হয়েছি আজকে পর্যন্ত, যত সাকসেস পেয়েছি, সবকিছু আমার মামার জন্য এবং দাদুর জন্য এতটুকু করতে পেরেছি। তো আমি ওইখান থেকে পড়াশোনা শুরু করেছি। মামা আমাকে পড়াশোনা গাইড করতো, দাদু আমাকে পড়াশোনা গাইড করতো। তো ক্লাস একদম গ্রাজুয়েশন পর্যন্ত আমার ওইখানে পড়াশোনা করেছি। আমি গ্রাজুয়েশন করেছি রামকৃষ্ণনগর কলেজ থেকে। তো অনেক বাধা বিপত্তি ছিল। তখন আমার মামাও যে মানে এত মানে কোনো মানে ধনী ব্যক্তি ছিল এরকমও না মানে মানে ছিল আর কি, মানে মোটামুটি চালানোর মতো। তো হায়ার সেকেন্ডারি পর্যন্ত মামা আমাকে পড়িয়েছে। তো তারপর যখন কলেজে অ্যাডমিশন নিই, তখন মামা দিত, টুকটাক দিত। তো তখন বেশিরভাগই আমি মানে বের করে নিতাম আমার পকেট খরচ, আমার কলেজের খরচ। কিভাবে? কারণ তখন আমি টিউশন পড়ানো, হায়ার সেকেন্ডারি মানে পাস করার পরে আমি টিউশন শুরু করে দিই। নিজে একজন ছাত্র সঙ্গে ছাত্র টিউশন করাতে। আর মামা কারণ তখন মামার একটা মানে খারাপ অবস্থা চলছিল। যখন আমি মানে হায়ার সেকেন্ডারি পাস করি, তখন আমি কলেজে অ্যাডমিশন, তখন মামা বলছিল যে দেখ, আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না তোমাকে আর মানে গ্রাজুয়েশন করানো, হায়ার সেকেন্ডারি মানে এখন তুমি কি করবে ভেবে নাও। তখন আমি বলছি ঠিক আছে মামা, আমি তোমাদের বাড়িতে থেকে যাই, পড়াশোনা আচ্ছা ঠিক আছে, আমি যা খরচ তুমি পারবে আমাকে দেবে, বাকি খরচ আমি নিজে চালিয়ে নেবো, আমি টিউশন করে নেবো, যা কাজ করি পার্ট টাইম জব করে আমি চালিয়ে নেবো। তো ওই আমি পার্ট টাইম জব করে এবং টিউশন করে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি। আমি গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয় 2018 আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। এবং তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কোনো কিছু নেই, তখন কি করব কিছু ভেবে না পাই। তারপর আমার মাসির বাড়িতে চলে যাই। ওইখানে আমি একটা মানে ইউনিভার্সিটিতে আমি একটা জেরক্সের দোকানে চলে যাই। হ্যাঁ, ওইখানে আমি প্রায় 3 মাস ইউনিভার্সিটির সামনে, ইউনিভার্সিটির ভিতরে একটা ডিপার্টমেন্টে আমি একটা জেরক্সের দোকানে চলে যাই। ওইখানে আমি মাসে 3000 টাকা বেতনে চাকরি একটা শুরু করে দিই। তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট কি করবো কিছু ভেবে পাচ্ছি না। তো ইনকাম তো লাগবে, মানে গ্রাজুয়েশন করে নিয়েছি, এখন কি করে বেকার থাকবো। মা বাবা এতদিন মানে পড়িয়েছে, একটা আশা ছিল যে ছেলে গ্রাজুয়েশন করেছে, এখন কিছু করবে। তো তারপরে কি করি, আমি ওই কিছু না পেয়ে আমি চলে যাই একটা মানে জেরক্সের দোকানে। ওইখানে আমার 3000 টাকা মাসিক 3000 টাকা বেতনে আমি ওইখানে প্রায় 3 মাস চাকরি করি। তারপর আমি কালাইনে একটা স্কুলে মানে এসে প্রাইভেট স্কুলে এসে মানে চান্স পাই। ওইখানে আমি চাকরি শুরু করি 2018 থেকে। 2018 লাস্ট থেকে আমি ওইখানে ওই স্কুলে জয়েন করি। তারপর ভালোই চলছিল স্কুল। অনেক প্রায় 2-3 বছর ওই স্কুলে চাকরি করেছি। তারপর একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে স্কুলের সঙ্গে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে স্কুল। তো যেটা মানে কিছু মানে কি বলবো, মানে এটার মধ্যে অনেকের হিংসাও ছিল। অনেক মানে হায়ার মানে যে অথরিটি আছে ওনাকে মিথ্যে কথা বলেছে, মানে মিথ্যা প্রলোচন দিয়ে যে বলেছেন, মানে অনেক মিথ্যে বদনাম দিয়েছে আর যা বলবো, যা মানে একদমই মিথ্যে। যেটা আমি আজকে মানে অনেকে মানে এটা জানে না, আমি এটা কোনোদিনও কারোর সামনে এসে বলিনি। মানে এত মিথ্যে কথা আমার নামে বলা হয়েছে যে আমি ওই স্কুলে নাকি আমি মানে অনেক কিছু করেছি। যে আমার জন্য বাচ্চারা নষ্ট হয়ে গেছে, আমাকে মানে গার্জেন না কোন গার্জেন নাকি আমার নামে কমপ্লেনও দিয়েছে। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না, কারণ আমার এখনো পর্যন্ত মানে আগে যেরকম টিউশন পড়াতাম, মানুষ বলতো নাকি আমি নাকি মানে টক্সি ব্যাপার দেখিয়ে দিই। মানে স্কুলের টিচার তো আমার কাছে এত স্টুডেন্ট ছিল, তো মানুষ মানে অনেক হিংসা লাগতো যে হিমুতের কাছে এত স্টুডেন্ট কেন। তো তখন কিছু না কিছু একটা ফোন দিবে বললো যে না, হিমুতের কেন স্টুডেন্ট পড়াচ্ছে, কারণ হিমুতের টক্সি ব্যাপার দেখিয়ে দেয়। যে এটা কি করে সম্ভব, মনে করো, কারণ আমি তো যে সাবজেক্টে পড়াই ওই সাবজেক্টে কোশ্চেন করে দিয়ে দেবো। একজন
টিচার যদি তার সেই ছাত্রকে যদি কোয়েকশন পেপার পরীক্ষার আগে দিয়ে দেয়, তার মানে আমার হিসাবে ও একজন টিচার নয়। না, ও টিচার নয়, বিষ দিচ্ছে, মানে কারণ ওর লাইফটা বরবাদ করে exam এর আগে মানে হ্যাঁ। কোয়েকশন লিক করছে, মানে ও বিষ দিচ্ছে সোজাসুজি কথায়, মানে ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছে। বাট ওইরকম মানে কিন্তু তুমি সেটা করো নাই। এরকম আমি করি না, এটা পুরো মিথ্যে। কারণ এরকম যদি করতাম তারপর মানে কোন গার্জেন এখনো কিন্তু মানে শুধু বলেছে যে গার্জেন তোমার নামে কমপ্লেন দিয়েছে, আজ কোন গার্জেন কমপ্লেন দিয়েছে এখন পর্যন্ত বলেনি যে ওই গার্জেন তোমার নামে কমপ্লেন দিয়েছে। হ্যাঁ, তারপর আমি দেখছি ঠিক আছে কমপ্লেন দিয়েছে, মানে একটা স্কুলে থাকলে হতে পারে অনেক প্রবলেম, অনেক প্রবলেম হতে পারে। তো মানে ওই স্কুলে আমি অনেক বছর মানে একদম মন থেকে কাজ করি। এক কথা আমি যা স্কুলের নামটা নিতে চাচ্ছি না, অনেকেই মানে আমাকে দেখে চিনে নেবে আমি কোন স্কুলের কথা বলছি বা আমি কোন স্কুলে ছিলাম, সেটা বলার দরকার নেই, সেটা বলার দরকার নেই। আমি স্কুলের নাম নিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে চাইছি না। তো মানে অনেক বছর কাজ করেছি, অনেক মন থেকে কাজ করেছি, ঠিক আছে। মানে আমার আছে ঠিক মেনে নিলাম, আমার হয়তো ভুল হতে পারে, হয়েছিল বা কোথায় কিছু একটা ভুল হয়েছে মানলাম। তো আমার যদি ভুল হয়ে থাকে, এটা একটা প্রাইভেট স্কুল, মানে যে মালিক আছে ওনার, ঠিক আছে, ওনার ব্যক্তিগত স্কুল এটা, উনি আমাকে মানে এখান থেকে ডিসমিস করে দিতে পারে, আমাকে বের করে দিতে পারে। বাট ওনার কোনো ধরনের মানে অধিকার নেই যে আমাকে পাবলিকের সামনে ইনসাল্ট করবে। তোমার যদি করার হয় অনেক স্কুল আছে, হ্যাঁ, অনেক স্কুলে অনেক প্রাইভেট স্কুল আছে আমার কালানে, অনেক টিচার এখানে মানে জয়েন করছে আবার বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাচ্ছে বলে তুমি তাকে মানে মানে ইনসাল্ট করবে বেরিয়ে যাওয়ার সময়, মানে এটা হয়। তো মানে আমার কথা হলো যদি আমি কোয়েকশন পেপার দেখিয়ে থাকতাম তাহলে তো মানে এখন তো আমি স্কুল ছেড়ে দিয়েছি, এখন তো আমার কাছে কোয়েকশন পেপার নেই, তাহলে এখনো কেন স্টুডেন্ট আমার কাছে টিউশন পড়ছে? আগে যে স্টুডেন্ট ছিল এর থেকে এখন বেশি এখন আমার কাছে পেন্ডিং আছে স্টুডেন্ট, মানে আমি সময় দিয়ে পারছি না যে কখন পড়াবো স্টুডেন্টদেরকে। তাহলে এটা থেকে কি প্রমাণ হয়? তাহলে যে এখান থেকে ক্লিয়ার হয়েছে না যে আমি দেখাইনি। যদি আমি দেখিয়ে থাকতাম তাহলে তো আমার কাছে এখন কেন আসতো? এখন আমি ওদেরকে দেখাবো না কোয়েকশন পেপার, তাহলে এখন এখন আমার কাছে স্টুডেন্ট আসছে। আমার প্রশ্ন হলো এটা। তো যারা বুঝার বুঝবে, হ্যাঁ, যারা বুঝার না ওদেরকে তো যারা আমি কাউকে বুঝাতে চাচ্ছি না, যারা বুঝার এমনিতেই বুঝবে কি হয়েছিল, কেন এরকম করা হয়েছে। তো এরকম মানে ছিল। তারপর আমি স্কুল থেকে বেরিয়ে অন্য একটা স্কুলে, যে আমি ওই স্কুল মানে অন্য একটা স্কুল আমাকে চান্স দিয়েছে, বাট ওই স্কুল জানতো আমাকে একটা স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর আমি ওই স্কুলকে আমি ধন্যবাদ দেবো যে আমাকে রেখেছে, এরকম জানি। উনি তো জানতো না সত্যি কথাটা কি, যে হয়তো আমি মানুষকে বলতে পারে না যে ও খারাপ ও ভালো, মানুষ আজকাল মানুষের সেই ক্ষমতা আছে। আমি ওই স্কুলের প্রিন্সিপালকে এবং মানে সবাইকে ধন্যবাদ যে আমাকে ওই স্কুলে চান্স দেওয়ার জন্য, যে আমার নামে একটা এরকম একটা ঘটনা শোনার পর আমাকে ওই স্কুলে চান্স দিয়েছে। তো তারপর ওই স্কুলে আমি বেশি দিন করিনি, 1 মাসের মতো চাকরি করার পর আমি সরকারি চাকরি পেয়ে যাই। এই লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে ওইখানে আমি এজ এ টেট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ওই 494 নং বৈরবপুর এলপি স্কুলে আমি এজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে এই যে রিসেন্টলি যে রিক্রুটমেন্ট হয়েছে ওইটাতে আমি আমি টেট কোয়ালিফাইড ছিলাম, তো আমি ওখানে জব পেয়ে যাই। তো আমি আরেকটা কথা বলতে চাই এখানে, মানে জব পাওয়ার আগে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন আমি এখানে একটা প্রাইভেট স্কুলে চাকরি করতাম, তখন তো প্রাইভেট স্কুলে বেতনের কি 3000 4000 টাকা এরকম বেতন ছিল সব প্রাইভেটই। তো আমি সবচেয়ে যেটা মানে খারাপ যেটা ফেস করেছি যে জিনিসটা, এটা হলো মানে কিছু প্রতিবেশী, তারপর মানে সোসাইটি মানে আত্মীয় স্বজন, এখানে আত্মীয় স্বজন আছে সোসাইটি। মানে যখন আমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি, মানে কিছু পার্সেন্ট 4000 টাকার মানে বেতনে আমি চাকরি করেছি। মানে আমার বাবা হেমতোষ গ্রাজুয়েশন করে 4000 টাকা বেতনের একটা চাকরি করছে, সেটা নিয়ে ট্রোল করা হতো। মানে হেঁটে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, সেটার তোমার ট্রোলের কারণে কি হতো এক সময় ডিমোটিভেট মানে কি এমন মানে খুবই মানে খুব কারো তোমার রাস্তা দিয়ে হেঁটে গেলে কি রে শুনলাম মানে এত পড়াশোনা করলে এখন চাকরি হয়নি, মানে সবসময় মানে কি একদম ডিপ্রেশনে চলে গেতাম। লাস্ট পর্যন্ত কি আমি চাকরি পাওয়ার 1 মাস আগে, মানে সরকারি চাকরি পেয়েছি এর 1 মাস আগে প্রায় আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে মানুষ এমন ভাবে মানে বলা বলি করতো। তো মানে মানুষ বলতো এরকম যে অমুকের ছেলে, নাম ধরে বলতো যে দেখো পড়াশোনা করেছে কি বেকার, আমার ছেলে তো ব্যাঙ্গালোরে দেখো মাসে মানে 20,000 30,000 ইনকাম করছে, পড়াশোনা করে কি করবে। তো আমি ওই রকম মানে প্রতিবেশীদের এবং সোসাইটিদের বলবো যে এরকম কাউকে বলবে না। এরকম বললে মানুষ ডিমিটিভ হয়ে যায়। একটা মানুষ মানে পড়াশোনা করেছে এবং চাকরি পায়নি বলে ওর লাইফটা যে সাকসেসফুল হয়নি এরকম না। পড়াশোনা করলে যে চাকরি পেতে হবে এরকম কোনো কথা না, যে গভর্নমেন্ট জব তুমি পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তার মানে তোমাকে মানে গভর্নমেন্ট জব পেতে হবে, এটা কোনো কথা না। তো এরকম বললে মানে অনেকে মানে ডিমোটিভেট হয়ে যায়। মানুষের ব্যাকবোন, ঠিক আছে, মানে আমি পড়াশোনা করবো কেন একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য, এরকম না যে না আমি পড়াশোনা করা শুধু চাকরির জন্য মানুষ পড়াশোনা করে, পড়াশোনা করছে শুধু চাকরির জন্য করা হয়, এটা কিন্তু নয়। ঠিক আছে, সবারই একটা লাইফ সিকিউর লাগে, সবারই একটা চাকরি দরকার, সবাই চাকরি দরকার, সবাই চেষ্টা করে, চাকরি পাবে তাও নয়, সবাই সরকারি চাকরি পাবে এটাও তো নয়, এটাও নয়। তো
আমি এটাই বলবো সোসাইটিকে যে এরকম আরো মানে কাউকে বলা উচিত নয়। যতদিন মানে একটা ছেলে ও জানে ওর লাইফে কত স্ট্রাগল, সেই কারণ আমি জানি আমার লাইফে কত আমার বাবা মানে বাবা কি আমার মাও, এমনকি আমার মাও আমার মানে কালান বাজারে কি মানে মুড়ি বিক্রি করতো। হ্যাঁ, মানে আমার চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমার মা আমার কালান বাজারে মুড়ি বিক্রি করতো। তো আমাকে মুড়ি বিক্রি করে পড়াশোনা করেছে। হ্যাঁ, তো যখন এরকম একজন মানে মুড়ি বিক্রি করে পড়াশোনা করাবে আর ওনার সামনে বলবে দেখো তোমার মানে ছেলে চাকরি পায়নি এরকম, মানে তো অনেক 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 খারাপ লাগে। হ্যাঁ, আমি ছেলের জন্য এত কিছু করছি, আমার 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 আমারও অনেক তখন অনেক খারাপ লাগে। হ্যাঁ, তো এটাই মানে আমার মানে খুবই মানে সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ এরকম কাউকে মানে ডিমোটিভেট করবে না, এটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, একটা মানুষ পড়াশোনা করে মানে ভালোর জন্য পড়াশোনা করে আর এরকম ডিমোটিভেট করলে মানে অনেক কিছু হতে পারে এটা থেকে। হ্যাঁ, মানে আমি কি বলবো, আমি মানে একদম ডিপ্রেস হয়ে গেছিলাম লাস্ট। হওয়ার কথাই সোসাইটি কথা রিলেশন মানে তোমার রিলেটিভ যারা রিলেটিভও সেম। হ্যাঁ, রিলেটিভও সেম, আমি সবার কথা বলবো না। অনেক সাপোর্টিভও আছে, কিছু সংখ্যক আছে মানে অনেক সাপোর্টিভ আছে, অনেকে সাপোর্ট করেছে। হ্যাঁ, যখন আমার কিছু ছিল না মানে তখন আমাকে অনেক সাপোর্টও করেছে। বাট কিছু সংখ্যক আছে হ্যাঁ যারা সবসময় মানে পিছনে লেগে থাকতো। হ্যাঁ, যে কি রে কখন চাকরি পাবে, ও অমুক চাকরি পেয়ে গেছে, তমুক চাকরি পেয়ে গেছে, তোমার কি খবর, তুমি চাকরি পাচ্ছ না কেন? তো মানে এটা অনেক অনেক খারাপ লাগতো। বাট এখন আর চাকরি পাওয়ার পরে মানে একদিনও ফোন করে জিজ্ঞাসা করেনি। হ্যাঁ, আমি মানে যেগুলো মানে মানুষ নিজে বুঝতে পারছে যে এখন মানে ওরা বুঝতে পেরেছে। আমি বলবো না যে আমি বড় একটা কোনো কিছু একটা মানে সাকসেসফুল হয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি, আমি একটা সামান্য চাকরি পেয়েছি আমি মানছি। হ্যাঁ, কিন্তু সমাজে যারা এরকম ট্রোল করতেছে সেটা আমি মানে আমার যে ওদের মানে ব্যক্তিগত মত যেটা, প্রকৃত মানুষ হলে কখনো কাউকে নিয়ে ট্রোল করবে না, ট্রোল করবে না। আসলে ওই যে শিক্ষার অভাব, শিক্ষা থাকতো, যদি প্রকৃত শিক্ষা থাকতো, অনেক শিক্ষার অভাব মানে বাইরের তুলনায়। ওই শিক্ষার অভাব, যদি প্রকৃত শিক্ষা থাকতো তাহলে মানে কোনো অন্য একটা মানে শিক্ষিত ছেলেকে নিয়ে এরকম ট্রোল করতে পারতো না। ও মানে একটা ছেলে তো মানে ছোট থেকে বড় মানে মা বাবা পড়াশোনা করতে পারেনি, মামা পড়াশোনা করিয়েছে, বাড়িতে এসেছে চাকরি পাচ্ছে না, চাকরির জন্য ফর্ম ফিল আপ করছে, ইন্টারভিউ দিচ্ছে, ওই কোথায় ওকে উৎসাহ দেয়, চেষ্টা করে যাচ্ছে, উৎসাহ দেবে না। ও রাস্তাতে বেরোলে ওকে মানে হ্যারাসমেন্ট করা হয়, তুমি চাকরি পাচ্ছ না, মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়, মানে তুমি কেন চাকরি পাচ্ছ না। এটা খুবই খারাপ জিনিস। চাকরি মানে কি অনেকটা ক্ষেত্রে মানে ভাগ্যের উপর ডিপেন্ড করে। আমি বলছি যে না হ্যাঁ ঠিক আছে মেরিট লাগবে তোমার, হ্যাঁ তোমার সবকিছু লাগবে, বাট তারপরে একটা পার্সেন্টে কি লাগে মানে লাখ লাগে। অনেক সময় সবকিছু হয়ে যায় মানে কিছু একটা মানে ছোট্ট একটা জিনিসের জন্য চাকরিটা প্রয়োজন পড়ে, তো সময় প্রয়োজন আছে, সময় হবে, লাখেরও একটা 1% ব্যাপার আছে। হ্যাঁ, তাই এরকম মানে কাউকে নিয়ে মানে কটূক্তি করা ঠিক নয়। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিক দিয়ে দেখতে গেলে তোমার মানে পার্সেন্টেজ মেট্রিক হায়ার সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট লেভেল কেমন? আমি মানে আমার এই মেট্রিকে বেশ ছিল না, মেট্রিকে আমার ছিল 57%। ভেবেছিলাম মানে ফার্স্ট ডিভিশন, তখন আমি খুব পড়াশোনা করতাম, যে ভেবেছিলাম আমি মেট্রিক দিয়েছি 2013-এ। তো আমার পার্সেন্টেজ ছিল তখন মানে 57%। হ্যাঁ, তো আমি তারপরে এইচএস মোটামুটি স্কুল থেকে মেট্রিক হয়েছে রবীন্দ্র সদন হাই স্কুল থেকে। এটা সনবিল একটা নগরনগর গ্রাম, ওই গ্রামের একটা স্কুল। তো আমি যে গ্রামে থাকতাম ওই গ্রামেই ছিল স্কুল, রবীন্দ্র সদন হাই স্কুল। আর ওই হাই স্কুলে একজন টিচার ছিল যে কপিল দেব। হ্যাঁ, ওনারও আমার লাইফে অনেক অবদান আছে। হ্যাঁ, মানে ওনাকে দেখে ভাবতাম যে না আমিও একজন টিচার হব, মানে উনি তোমার একজন ইন্সপিরেশন, একজন আইডিয়াল। কপিল দেব উনি আমার একজন আইডিয়াল। ওনাকে দেখে ভাবতাম যে না আমি সেখানেরই। হ্যাঁ, উনি মানে হাই স্কুলে উনি 9-10-এ ম্যাথ সায়েন্স পড়াতেন। ওনার কাছে আমি টিউশন পড়তাম 9-10-এ। আর তখন আমার কাছে এত টাকা ছিল না, টিউশন পড়তে গেলে তো অনেক টাকা লাগে। তখন আমি মানে আমি কি হয়েছিল একটু মজার ঘটনা, আমি 1 মাস টিউশন করেছি। 1 মাস টিউশন করে তো দেখলাম অনেক টাকা লাগে টিউশন পড়তে। তো 1 মাস টিউশন করে আমি ছেড়ে দিয়েছি। পরে এসে ফোন করে বললাম যে স্যার আমি আর টিউশন করবো না আপনার কাছে, আমার প্রবলেম আছে। বললো কি প্রবলেম? কারণ স্যার বুঝতে পেরেছিল যে না ওই ছেলেটা মানে পড়াশোনা করলে পারবে। তো স্যার বলে কেন তুমি পড়বে না, মানে কেন পড়াশোনা তুমি টিউশন কেন পড়বে না, আমার কি মানে তুমি কি বুঝতে পারতো না নাকি আমার মানে পড়ানোগুলো? আমি বললাম না স্যার আপনি একদম বেস্ট টিচার, আপনার সব কিছু বুঝতে পারছি, বাট আমার মানে ফিনান্সিয়ালি প্রবলেম আছে। তখন স্যার বলে ঠিক আছে তুমি কালকে থেকে টিউশন আসো, তোমাকে টাকা দিতে হবে না। হ্যাঁ, তুমি বললাম না স্যার টাকা দেবো না, এটা কি করে আপনার কাছে পড়বো? বলো ঠিক আছে তুমি আমাকে যতটুকু শিখো, তুমি 100 টাকা হয় 100 টাকায় দিয়ে দিও, সারা বছর তোমার ক্ষমতা অনুযায়ী নেই। তোমার যদি পুরো ফ্রিতে পড়তে তোমার লজ্জা লাগে ঠিক আছে, তোমার যা পারো তুমি দিয়ে দিও। আমি বলছি না যে আমাকে এত টাকা করে দিতে হবে মান্থলি, তোমার যা খুশি। তারপর আমি ওই যাই মানে
আমি আজকে মানে এখন আমি 9-10 স্টুডেন্ট 8-9-10 ওদের স্টুডেন্টদেরকে মানে ম্যাথস পড়াচ্ছি। ওই যে ম্যাথস সাবজেক্টে পড়াচ্ছি এটা শুধু ওই কপিল স্যারের জন্য। কারণ কপিল স্যারের কাছ থেকে আমি এত ম্যাথস শিখেছি যার জন্য আমি আজকে আমি 9-10 এর স্টুডেন্টদের ম্যাথস পড়াতে পারছি। আমি কিন্তু মানে সায়েন্স গ্রাজুয়েশন কি নিয়েছিল? আমার বেশি কিন্তু আর্টস নিয়ে, তারপর আমি 9 আর্টস নিয়ে তুমি 8-9 এর 8-9-10 এখন আমার কাছে অনেক স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্ট আছে, ক্লাস 9-10 এর অনেক প্রচুর স্টুডেন্ট আছে। প্রত্যেক বছর আমি অনেক বছর থেকে টিউশন পড়ে আসি। প্রত্যেক বছরই আমার 3টা-4টা স্টুডেন্ট ম্যাথসে লেটার পাচ্ছে, 9 বা পাচ্ছে ম্যাথসে। তো ওই কপিল স্যারের জন্যই, কপিল স্যার আমাকে এত ভালোভাবে মানে পড়েছেন। আমি ওনার মতো মানে আর ম্যাথস টিচার পাইনি। উনি আমাকে তোমার জীবনে আমার জীবনে উনি একটা আইডিয়াল ছিলেন। ওনাকে দেখে আমি ভেবেছিলাম যে আমি একদিন ওনার মতো টিচার হবো। আচ্ছা, মানে ইচ্ছে ছিল যে ওনার মতো মানে সায়েন্স টিচার একদিন হবো, ম্যাথস টিচার হবো। তোমার তুমি কি মনে করো? হ্যাঁ, তো তখন আমি মানে যেটা মানে আগে যেটা মানে মনে ধারণা ছিল যে আমি ওনার মতো হবো, বর্তমানে তুমি কি মনে করো? তুমি হতে পেরেছো কিনা? না, এখনো ওই লেভেলে যেতে পারিনি। হ্যাঁ, বাট চেষ্টা করছি, যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, স্যারের সঙ্গে কথা হয়, স্যারও অনেক এখনো স্যারের সঙ্গে কথা হয়। হ্যাঁ, স্যারও অনেক সময়, স্যারও সেই রিসেন্টলি চাকরি পাওয়ার পর স্যার জানি ফোন করেছে আমাকে কি চাকরি পেয়েছো। হ্যাঁ, আমি ফোন করার আগে স্যারই ফোন করে নিয়েছে। হ্যাঁ, তো মানে উনি একদম ভালো মনের, হ্যাঁ ভালো, উনি সবসময় আমাকে গাইড করে দেয়। ওনার কাছে শুধু ক্লাস 10 পর্যন্ত পড়েছি, বাট উনি ক্লাস 10 পর্যন্ত পড়লে উনি মানে গ্রাজুয়েশন পর্যন্ত উনি সবসময় গাইড দিয়ে গেছেন, কি করে পড়াশোনা করবো, কি করে সবকিছু উনি মানে গাইড করেছেন যে পড়াশোনার ক্ষেত্রে। তো তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। হ্যাঁ, ওনার জন্য আজকে এতটুকু মানে মানে টিচার হতে পেরেছি। তো কিন্তু এখন বর্তমানে আমার একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু তুমি বলেছো তুমি গ্রাজুয়েশন করেছো তোমার আর্টস নিয়ে, তো আমার কি হয়েছিল মানে যখন এইচএসে তো আমি আর্টস নিয়েছি, কিন্তু তার সঙ্গে একটা মানে ম্যাথ সাবজেক্ট নেওয়া যেত। আমার ম্যাথস নেওয়া যায়। হ্যাঁ, আর্টসে ম্যাথস নেওয়া যেত। তো আমার এই মানে এইচএসে ম্যাথস ছিল। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। ওই অ্যাডভান্টেজ, তাই মানে যার ধরুন আমি ম্যাথস পড়াতে পারছি। আমি এখন আমার কোনো প্রবলেম হচ্ছে, আমি 9-10 পড়াতে আমার হচ্ছে অনেক প্রচুর স্টুডেন্ট আছে, বাট আমার প্রবলেম ওই আমি হায়ার সেকেন্ডারিতে ম্যাথস আমার সাবজেক্টটা ছিল অ্যাডভান্টেজ, কিন্তু এটা আজকের দিনে সেটা তোমার জন্য। এটার জন্য আমি, বাট যদিও ছিল তার বলে তো আমি তো আর মানে কোনো স্কুলে সায়েন্স টিচার যেতে পারবো না, যেহেতু আমার স্ট্রিম আর্টস। আমি যদিও ম্যাথস পারি, বাট ম্যাথস সাবজেক্ট আমার ছিল, বাট আমার স্ট্রিম আর্টস থাকার ধরুন আমি তো সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবো না। তো যার জন্য, বাট আমার কাছে এখনো প্রচুর মানে স্টুডেন্ট আছে যেগুলো যে ক্লাস 9-10 আমি সায়েন্স পড়াই না, শুধু ম্যাথস। হ্যাঁ, ওদেরকে বলে দিই যে আমি ম্যাথস মানে আমি সায়েন্স পারি না, তোমরা সায়েন্স কারো কাছে পড়ে নিও, আমি ম্যাথস পড়লে আমি পড়াবো। আমি যেটা পারি না, আমি সাবজেক্ট লাইফ নষ্ট করতে চাই না। আমি যেটা পারি না ওইটা নিয়ে মানে ছাত্র লাইফ নষ্ট মানে পারি না কি। এখন মানে আমি গ্রাজুয়েশন করেছি, সায়েন্স টুকটাক মানে তো পারবো, এখন ওই টুকটাক করিয়ে ওদেরকে মানে তো পড়ালে হবে না। এখন একটু বুঝিয়ে দেবো, তারপরে তো ওরা মানে ভবিষ্যতে যখন বড় হবে তখন তো স্যার বলবে যে স্যার তো ভালো করে বোঝাতে পারে। মূল বেসটা ঠিক হতে হবে, বেস ঠিক হতে। তো যা আমার দ্বারা হবে না, বেসে তুমি প্রবলেম তোমার ভুলের জন্য ওর জীবন নষ্ট, আমার ভুলের জন্য আমি এখন মানে চাইলে পড়ে নেবো, হ্যাঁ, বাট ওর বেস ক্লিয়ার করে দিতে পারবো না। তো যার ধরুন আমি ওই সায়েন্স পড়াতে যাই না, বাট ম্যাথসে আমার কোনো প্রবলেম হয় না, যা আমি বলতে পারি। আর স্টুডেন্টরা বুঝে, যার ধরুন আমার কাছে প্রত্যেক বছরই ক্লাস 9-10 স্টুডেন্ট আসে, এবং প্রায় প্রত্যেক বছরে হ্যাঁ মানে 2-3 জনের, আমি বেশি পড়াই না, ওর 10-12 জন পড়ে, তার মধ্যে প্রায় অনেকেরই মানে কি তোমার কথা হচ্ছে আমি যতটুকু পড়াবো পারফেক্ট হতে হবে, মানে স্টুডেন্ট কোয়ান্টিটি 5টা হোক 10টা হোক, আমি তাদেরকে মোটামুটি 100% আমার দেওয়ার চেষ্টা, 100% দেওয়ার চেষ্টা করবো। মানে বেকার সময় নষ্ট করার চেয়ে কম ভালো পারফেক্ট হতে হবে, সেটাই তো। কিন্তু এখন বর্তমানে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তুমি বলেছো তুমি গ্রাজুয়েশন করেছো আর্টস নিয়ে এবং বর্তমানে চাকরিও পেয়েছো, ঠিক আছে, বর্তমানে মানুষের একটা সাধারণ ধারণা যে আর্টস নিয়ে পড়ে লাভ নেই, বিএ গ্রাজুয়েশন নিয়ে করে কিছু জেনারেল বিএ পাস করে, ঠিক আছে, কিছু হবে না। এই ক্ষেত্রে তোমার কি মত? এটা মানে কি বলবো, এটা খুব একটা ভুল ধারণা যে তুমি আর্টস নিয়ে পড়লে কিছু করতে পারবে না। কেন কিছু করতে পারবো না? আমি চাকরি পাইনি, আমার থেকে আরো অনেক বড় আইপিএস অফিসার হচ্ছে না, তো আর্টস নিয়ে তো হতে পারছে। এটা মেন কথা না, তুমি যে বিষয় পারো, এটা কেউ হয়তো সায়েন্সে ভালো, কেউ আর্টসে ভালো, কেউ কমার্সে ভালো, বাট যে বিষয়ে পড়াতে ভালো ওই বিষয় নিয়ে পড়তে মানে একটা সেলফ ইন্টারেস্ট আছে। সেটা যদি ভাবে যে না আমি মানে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছি, একটা মানে সমাজে ধারণা করেছে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছো মানে তুমি মানে সায়েন্সের স্টুডেন্ট, তুমি সায়েন্সে যেতে পারবে, এরকম কিন্তু না। হ্যাঁ, মানে তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে গেছো মানে সায়েন্সের স্টুডেন্ট, আর সায়েন্সে পড়লে যে আমার লাইফ মানে সাইন হয়ে যাবে এরকম কিছু না। সবকিছুতে মানে কি মানে তোমার মেরিট ডিপেন্ড মানে কি করবে, তো তুমি যদি ম্যাটার করবে তুমি মানে তোমার পার্সেন্টেজ কি। হ্যাঁ, তুমি মানে সায়েন্সে নিয়ে নিলে, বাট হায়ার সেকেন্ডারি তোমার 50%, আর অন্যজন আর্টস নিয়ে পড়লো ওর 70%,
তো যখন তুমি জব করতে যাবে ওকে প্রায়োরিটি দেওয়া হবে, যখন তো তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে। মনে করো জাস্ট 70%। মনে করো আজকে এলপি স্কুলে আমি তো এলপি স্কুলের কথা বলছি, এলপি স্কুলে এখানে সায়েন্স আর্টস কমার্স কিছু দেখা হয় না এখানে। তো তুমি মানে সায়েন্স টিচার বা এখানে কোনো সাবজেক্ট টিচার হয় না। তো ওই জায়গাতে যদি আমি বলি তাহলে একজন আমার সঙ্গে যে পড়েছে সায়েন্স নিয়ে পড়েছে ওর 60%, আমার 74%। তো ওই জায়গাতে কিন্তু আমি চাকরি পাবো না। আমি মানে আর্টসে পড়লে কি হলো, চাকরিটা তো আমি পাবো। তো মেন কথা হলো তুমি যেটা যে কিছু বিষয় নিয়ে সব কিছুই সমান। তো বাট তোমাকে ওই যে বিষয় নিয়ে তুমি মানে ভালো রেজাল্ট করতে পারবে, আমি বলবো ওই বিষয় নিয়ে তোমাকে পড়া উচিত। কিন্তু এখন কথা হচ্ছে, আজ ধরো তুমি তোমার টেটের এক্সাম দিয়েছো, টেটের এক্সাম পাস করে তো তুমি টিচার হয়েছো নাকি? টেটের এক্সামে কি হয়েছে, এলপি লেভেলে তুমি সায়েন্সেরও মানে বিএসসি যারা পাস করে তাদেরকেও পেয়েছো, বিও বিকম সবার কিন্তু সেই একই এক্সাম পাস করতে হয়েছে। হ্যাঁ, সবার কি এক্সাম পাবে। যারা এলপি লেভেলে এক্সাম দিয়েছে ও মানে কমার্স এমকম হোক বিকম হোক আর বিএসসি হোক যা কিছু হোক না কেন, ওই সবাই কোয়েশ্চেন প্যাটার্ন সবারই সেম, সবাই এক্সাম দিতে মানে এলপি লেভেলে এটা সেম থাকে এখানে। কারণ কোন সাবজেক্ট টিচার থাকে না। কম্পিটিটিভ এক্সামে যখন যাওয়া হয় তখন কি হয় মানে তখন তো আর তোমার বিএসসির জন্য একটা বিয়ের জন্য এই জন্য না, এরকম থাকে না। এটা হয় যখন আপার ক্লাসে যাবে, যখন এমইতে যাবে, মানে হাই স্কুলে যাবে, তখন স্টুডেন্ট মানে টিচারের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু ধরে নাও আজ আমরা আসামের, তো আসামে ধরে নাও এপিএসসি, আসাম পাবলিক সার্ভিস কমিশন, এই এক্সামে বিএ পাস করে যেতে পারবে? হ্যাঁ পারবে, কেন পারবে? বিএসসি করে যেতে পারবে। তাদের ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা ডিফারেন্ট থাকে না সেম হয় না? অনেক সময় মানে কি মানে পোস্ট হিসাবে পোস্ট বেরি করে, পোস্টের উপর ডিপেন্ড করে। এখন এমন একটা পোস্ট, একটা টেকনিক্যাল পোস্ট আছে, ওইটাতে তো মানে কি মানে সায়েন্সের স্টুডেন্ট যেতে হবে এমন কোনো কিছু একটা মানে এটা পোস্টের উপর ডিপেন্ড করে এটা কি মানে কি হবে। কিন্তু জেনারেলি ধরে না রিসেন্টলি যেটা 4th গ্রেডের হয়েছে, 4th গ্রেড হয়েছে, টার্গেট হয়েছে, সেখানে গ্রাজুয়েশন মিন্স কিছু পোস্ট ছিল যেগুলো সায়েন্সের জন্য রিজার্ভ ছিল, যে ওইগুলো পোস্টে শুধু সায়েন্সের স্টুডেন্ট করতে পারবে। তো বাকি সব মানে ওভারঅল বলতে গেলে মানে এখানে সায়েন্স আর্টস কমার্স বলে কিছু ছিল না, সবাই অ্যাপ্লাই করছে, সবাই জব করছে। মানে জেনারেলি 50% ধরে নেওয়া যেতে পারে যে কম্পিটিটিভ এক্সামে সেখানে গিয়ে বিএ বিএসসি বললে হবে না। 50% আমি আরো বেশি বলা যাবে, 70% বলা যাবে, ঠিক আছে? 30% বলে দিলাম যেখানে আছে, ঠিক আছে, সায়েন্স ওইটা তোমার সায়েন্স থাকবে। বাট 70% আছে যেখানে তোমার ওইগুলো মানে লাগবে না, যে না আমাকে সায়েন্স পড়তে হবে কমার্স, এখানে সবকিছু ভ্যালুই সমান। সেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার, জিওগ্রাফিও থাকতে পারে, তুমি সায়েন্সের হলে তোমার জিওগ্রাফি থাকতে পারে, জিওগ্রাফি থাকতে পারে, তোমার পলিটিক্যাল থাকতে পারে, ইকোনমিক্স থাকতে পারে। আর যে মানে আর্টসের স্টুডেন্ট আছে ওরও ম্যাথস করতে হবে। মানে ওইগুলোতে কি হয় মানে ক্লাস 10 লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেল যেগুলো মানে সবারই জানা থাকে। তো যেহেতু তুমি অলরেডি টেট পাস করে নিয়েছো, ঠিক আছে, তো একজন ছাত্র মোটামুটি তোমার জেনারেল যেগুলো কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলো যদি জন্য প্রিপেয়ার্ড হতে চায়, তো তার কি কি বিষয়ের উপর তার মানে তোমার মনোযোগ দেওয়া দরকার বা ফোকাস রাখা দরকার, যে এই সাবজেক্টের উপর আমি যদি ফোকাস রাখি তাহলে আমি এক্সাম ক্র্যাক করতে পারবো? মেন মানে একটা হলো মানে কারেন্ট অ্যাফেয়ার্স জানা থাকতে হবে, প্লাস হিস্ট্রি। ওকে মানে স্পেশালি যদি আসামের যদি কোনো মানে কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে আসাম হিস্ট্রি তো লাগবেই। আর ম্যাথসটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখেছি মানে অনেকে ফেল করে যা মানে কম্পিটিটিভ এক্সামে, মেইন রিজন হচ্ছে ম্যাথস। কারণ প্রত্যেকটা এক্সাম যে কোনো ধরনের এক্সাম হোক না কেন ম্যাথস আসবেই। 100 মার্কের এক্সাম হলে 20 মার্কের ম্যাথস এটা মানে কমন এখানে আসবেই, 100 মার্কের ম্যাথস থাকবে কোয়েশ্চেন। তো অনেকে কি মানে অনেক স্টুডেন্ট আছে কি ম্যাথসে অনেক দুর্বল, যার ওই ম্যাথসের জন্য অনেকে মানে ফেল করে। তাই আমি বলবো যে ম্যাথস বলতে কি এখানে কোনো ডিফিকাল্ট ম্যাথস আসে না, যে না আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমি ম্যাথস পারবোই না, এরকম না। যেটা সায়েন্সের স্টুডেন্টের ম্যাথস আসে এরকম না, এটা কিন্তু মানে আপ টু ক্লাস 10 লেভেল আসে। যে ম্যাথসগুলো আসে এক্সামে এগুলো আপ টু ক্লাস 10 লেভেল, এর উপরে কিন্তু আসে না। তো কেউ এখন বলতে পারে কেউ তাহলে তো আমাকে কম্পিটিটিভ এক্সাম পাস করতে হলে আমাকে সায়েন্সে পড়তে হবে, কারণ এখানে তো ম্যাথস তো আসবে সব এক্সামে। তো না, এরকম না। তুমি যদি ক্লাস আপ টু মানে 10 লেভেল ভালো করে পড়াশোনা করো, ম্যাথসটা ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমাকে মানে যে সায়েন্স নিয়ে পড়তে হবে যে মানে ভবিষ্যতে তোমাকে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য, এরকম কিন্তু না। আপ টু ক্লাস 10 লেভেলের ম্যাথস যদি কারো মানে পাক্কা থাকে তাহলে ওর মানে কম্পিটিটিভ এক্সাম ম্যাথসের জন্য প্রবলেম হবে না, যে কম্পিটিটিভ এক্সামে গেলে ম্যাথস নিয়ে কি করবো। মানে যদি ক্লাস 10 লেভেল পর্যন্ত কারো মানে দক্ষতা থাকে তাহলে ওর কোনো প্রবলেম হবে না। আজকাল দেখা যায় সবাই মানে কোচিং একটা ট্রেন্ড হয়ে গেছে,
যে কোনো মানে ছোট হোক বড় হোক বা কম্পিটিটিভ এক্সাম মানে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট তোমার রিলিজ হওয়ার পরে কি করে কোচিং কোচিং এর জন্য রেডি হয়ে যায়? কোচিং তো রেডি রেডি হয়ে যায়, বাট এমনও কোচিং আছে, আমি আমি কিছু আমি কিন্তু ফেইলার ফেইলার, আমি কি মানে কোচিং করে ফেইলার কি মানে আমি এমনও দেখেছি যারা কোচিং করাচ্ছে, হ্যাঁ, ওরা নিজেও এক্সাম দিচ্ছে, ওরা নিজেও ফেল করছে, মানে কোচিং ইনস্টিটিউশন খুলে নিয়েছে, মানে তারপর ওরা কি করেছে, নিজে এক্সাম দিচ্ছে, স্টুডেন্টদেরকে তো পড়াচ্ছে, নিজে এক্সাম দিচ্ছে, নিজেও ফেল করেছে, এরকম অনেক কিছু আছে কোচিং সেন্টার। আমি নাম নিতে যাবো না, আমার জানাশোনা এরকম কিছু কোচিং সেন্টার আছে যেগুলো নিজেও মানে নিজে ফেল করে। তাই আমি বলবো যদি কারো কাছে মানে সেলফ স্টাডি করা থাকে এটাই বেস্ট, কারণ এখানে কোচিং এ গিয়ে তুমি কি পড়বে, তুমি মানে আসাম হিস্ট্রি নিজে বুক কিনো, ভালো ভালো বুক ফ্লিপকার্টে মানে অনলাইন অ্যাভেলেবল আছে, মানে তারপর ফ্রি নোটসও পাওয়া যায়, অনেক পিডিএফ ফ্রি নোটস পাওয়া যায়। তুমি মানে যদি কারোর কাছে যদি মানে নিজের সেলফ স্টাডি মানে করার ক্ষমতা থাকে তাহলে আমি বলবো ওইটাই বেস্ট। আমি আজ পর্যন্ত কোনো মানে কোচিং করিনি, আমি অনেক এক্সাম ক্র্যাক করেছি, বাট আজ পর্যন্ত কোনো কিছু যে কোচিং নিয়ে মানে কোচিং করেছি কোনো ধরনের কোনো কোচিং করিনি আমি। তো ঠিক আছে, কোচিং পড়তে হয়, হ্যাঁ, কোচিং পড়লে ভালো, বাট ওই রকম মানে যদি কোচিং সেন্টার থাকে, হ্যাঁ, তো তাহলে ঠিক আছে। বর্তমানে যারা তোমার স্টুডেন্ট, তো বর্তমানে জেনারেশন ধরে নাও যারা তোমার ক্লাস 12-10, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? যদি মানে সবার তো এইম থাকে যে পড়াশোনা করবো, ভালো চাকরি পাবো, ঠিক আছে, এবং ভবিষ্যতে ওদেরকেও কিন্তু তুমি যেভাবে প্রিপেয়ার তোমারও নিতে হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য নিয়েছিলে, তো তাদের উদ্দেশ্যে তোমার কি থাকবে? তোমার তাদের উদ্দেশ্যে মানে ভালো করে পড়া, ভালো করে লাইফে কিসের উপর ফোকাস রাখলে যে একটা তোমার কম্পিটিটিভ এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবে? আমি কি বলবো, মানে আমরা অনেক মানে স্টুডেন্টদেরকে আমি এখন আমার কিছু স্টুডেন্ট আমার যারা স্টুডেন্ট যারা মানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে নিয়েছে, ওরা এখনো ফোন করছে যে স্যার কি করবো, কম্পিটিটিভ এক্সাম আসছে, কি করে পড়াশোনা করবো। তো ওদেরকে আমি গাইড করি, হ্যাঁ, ওদেরকে যা লাগে নোটস লাগে আমি নোটসও দিই, মানে ওদেরকে বলি যে কনসেপ্টটা বুঝো। কেউ আছে কি করে রাতটা মেরে মুখস্থ করে নেয়, তারপর ওই কোয়েকশনটা আসে না এক্সামে, শেষ। আমার কাছে অনেক স্টুডেন্ট যেগুলো মোটা বুক মানে পড়ে মুখস্থ করে নেয়, বাট ওই বুক থেকে যদি কোয়েকশন আসে তাহলে তো ফেল। তো মানে তাই আমি বলি যে কনসেপচুয়াল পড়াশোনা করো, হ্যাঁ, কনসেপ্টটা বুঝো। তো যে কোনো ম্যাথের কোয়েকশন একটা পড়লে ওইটাতে একটা কোয়েকশন আসলে ওই কোয়েকশনটাকে মুখস্থ করে এরকম না, পরিমিতি দিয়েছে, পরিমিতি বিষয় বুঝো, পুরো যে পরিমিতির একটা কোয়েকশন শিখে নিলে এরকম কিন্তু হবে না, পুরো কনসেপচুয়াল পড়াশোনা করতে হবে, পুরো টেক্সটটাকে চ্যাপ্টারটাকে যদি মানে বুঝে নেয় আর পড়াশোনা করতে হবে। আমি দেখেছি পড়াশোনা না করে কিছু হবে না, হ্যাঁ, অনেক আছে না এক্সাম আসলে পড়বো, হ্যাঁ, ওই তো কতদিন পরে এক্সাম, সেপ্টেম্বরে নতুন রিক্রুটমেন্ট আবার আসবে, আবার তো পড়াশোনা করতে, পড়াশোনা মাস্ট করতে। কেউ ভাবে যে না এক্সাম আসলে এক্সাম দেবো, পাস করে নেবো, এরকম কিন্তু না, হ্যাঁ, পড়াশোনা মাস্ট তোমাকে করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা সবাই বলে না, বাট আমি মানে অনেক লজ্জাবোধ করে সবাই বলতে কথাটা, আমি বলে দিতে এই সেশনটা পুরো আনফিল্টার, আমি বলে দিতে চাই যে আমি দেখেছি মানে আমার কিছু স্টুডেন্ট আছে বা আমার স্টুডেন্ট আরও আমি সবাইকে বলছি, ওখানে ওভারঅলি বলছি যে ক্লাস 10 পড়ার পরে কি হয়, 10 পাস করার পরে হায়ার সেকেন্ডারিতে যায়, কেউ কোনো কলেজে যায়, ভালো কলেজে যায়, বড় কলেজে যায়, প্রাইভেট কলেজে যায়। ওইখানে গিয়ে কি হয় মানে অন্য লাইনে চলে যায়, অন্য ট্রেকে পড়াশোনা ছাড়া অন্য ট্রেকে, হ্যাঁ। তো আমি বলবো ওই মানে কোনো বাজে মানে ট্রেকে যাবে না, এর জন্য মানে বয়স পড়ে রয়েছে, হ্যাঁ, অনেক কি বলবো যে মানে মানুষ মানে প্রেম ভালোবাসা, মানে ওই বয়সে অ্যাকচুয়ালি মানে কি মানে আমি যে বলবো যে না শুধু মানে স্টুডেন্টের দোষ এরকম না, আসলে এটা এইজের দোষ, কারণ আমাদের ওই এজটাই এরকম, আমাদের মানে তখন আমাদের কি হয় মানে ওই মানে খারাপ বিষয়গুলো আমাদের মানে মন চলে যায়, ওইগুলো বিষয়, কারণ এটা আমাদের মানে কি এজেরই দোষ এটা। তো আমাকে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে মানে বুঝিয়ে রাখতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে। যে তুমি যদি 5 বছর ভালো করে পড়াশোনা করে নাও, তোমার প্রেম ভালোবাসার অভাব হবে না, যখন তুমি জীবনে সাকসেসফুল হয়ে যাবে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না, মা বাবা সবাই, বন্ধু বান্ধবী সবাই তোমাকে ভালোবাসবে। বাট 5 বছর পরে যদি তুমি মানে সাকসেসফুল না হতে পারো, কেউ ভালোবাসবে না। ওই বললাম না যে তুমি সাকসেসফুল হতে পারেনি, কেউ চিরস্থায়ী হবে না। তো চিরস্থায়ী ভালোবাসা পেতে হলে তোমাকে আগে সাকসেসফুল হতে হবে। এখন মানে ভালোবাসা করতে গিয়ে লাইফটাও বরবাদ হবে, আর পরে ভালোবাসাটাও পাবে না, সব দুটোটাই হারাবে। ভালোবাসা চক্করে পড়াশোনা হারাবে, আর পড়াশোনা হারিয়ে তারপর চাকরি পাবে না, তারপর ওই যে ভালোবাসাটা ছিল ওইটাও হারিয়ে যাবে, ওইটাও থাকবে, মিথ্যা প্ররোচনা হয়ে থাকে। তো বলবো ওই পথে চলবে না, কারণ ভালোবাসা করার জন্য অনেক বছর আছে, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে নাও না, হ্যাঁ, একটা চাকরি করে নাও না। মোটামুটি আমার যেটা ধারণা, একটা স্টুডেন্টের তার ধরে নাও 14 থেকে 19-20
সেই যে এজ সেটা মানে অনেক ভয়ঙ্কর। আমি অনেক ভয়ঙ্কর, মানে এই যে মানে এইটুকু মানে যদি কন্ট্রোলে চলে যেতে পারো মানে, তাহলে আমি মনে করবো তুমি সাকসেসফুল হতে পারবে। হ্যাঁ, যদি এই যে ক্লাস 9, আমি থেকে বলবো 9 থেকে বলবো, ক্লাস 9 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত, তুমি ক্লাস 9 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত যদি নিজেকে মানে কন্ট্রোল করে চলে যেতে নিতে পারো, তাহলে দেখবে মানে অনেক সাকসেসফুল হতে পারবে। গ্রাজুয়েশন আপ টু 20 ইয়ার্স, আপ টু 20 ইয়ার্স, মানে এই 21 রেগুলার গ্রাজুয়েশন মানে 21। হ্যাঁ, এই 20 এজ পর্যন্ত তুমি মানে ভালো করে চলতে পারো, মানে খারাপ দিকে যাও না তুমি, তাহলে তুমি মানে ভবিষ্যতে অনেক সাকসেসফুল হতে পারবে। হ্যাঁ, সেটাও কিন্তু আর একটা জিনিস যেটা দেখছি মানে মোবাইলের, মানে মোবাইল ফোনের ইউজ। মোবাইল আমার লাইফে আমি মোবাইল কিনেছি, ফার্স্ট কিনেছি মানে কিপ্যাড মোবাইল কিনেছি, মানে গ্রাজুয়েশনে উঠে। হ্যাঁ, গ্রাজুয়েশনে মানে সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে মানে তখন গিয়ে একটা মোবাইল ফোন কিনেছি, কারণ তখন বন্ধুদের সঙ্গে তখন ও তো মানে এইচএস দিয়ে গ্রাজুয়েশন, তখন 2015, আচ্ছা 2015 যখন আমি সেকেন্ড সেমিস্টারে, তখন আমি কি করেছি মানে মোবাইল কিনেছি, তাও কিপ্যাড মোবাইল। কারণ তখন দরকার ছিল, কারণ তখন মানে অনেক বন্ধু, মানে দূরের বন্ধু, কলেজে গেলে বন্ধুরা তো বাড়ির পাশের বন্ধু, তাদের সাথে কানেক্ট করার জন্য, যে একদিন স্কুলে কলেজে না গেলে কি পড়াশোনা হয়েছে কালকে ওইটা জানার জন্য, তখন আমার ঘরে আমাকে একটা কিপ্যাড মোবাইল কিনে দিয়েছিল। বাট আজকাল কি দেখছি আমি, ক্লাস 3 বাচ্চার ওর পার্সোনাল ফোন আছে। হ্যাঁ, ঠিক আছে, এখন ডিজিটাল যুগ। হ্যাঁ, পড়াশোনা অনেক মোবাইল থেকে অনেক পড়াশোনা হয়, স্কুল থেকে অনেক প্রাইভেট স্কুল থেকে পড়াশোনা মোবাইলে দেওয়া হয়। তো এর জন্য তো মানে ব্যক্তিগত প্রাইভেট মোবাইল লাগে না, স্টুডেন্টের জন্য প্রাইভেট মোবাইল। গার্জেন আছে, মানে ঠিক আছে, সন্ধ্যার সময় মানে মোবাইল থেকে কিছু লেখা থাকতে গেলে গার্জেনকে ফোনটা দিয়ে দাও। হ্যাঁ, 1 ঘন্টার জন্য তুমি দিয়ে দাও, বা সকালে তো পাচ্ছে। মানে একটা এই যে মোবাইলটা একটা স্টুডেন্ট নষ্ট হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেক মানে কি প্রভাব পড়ে, মোবাইলের প্রভাব পড়ে একটা স্টুডেন্ট নষ্ট হওয়ার ক্ষেত্রে। সুব্যবহার এবং কুব্যবহার। এবং এখন বাচ্চারা বুঝবে না। হ্যাঁ, ওটা ওর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ও বুঝতে পারছে না, কিন্তু যে ওইটা করে ও এটা করে আনন্দ পাচ্ছে, ওইটা ব্যবহার করে ও আনন্দ পাচ্ছে, কিন্তু ও করছে কিছু বুঝতে পারছে, ও তো বুঝতে পারছে না, তার নাই না। কারণ আমি দেখছি ক্লাস 4 এর বাচ্চা মানে কি রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, সেটা কিন্তু খুব, এটা খুব মানে একটা মানে বাজে, ফিউচারের জন্য মানে ভয়ঙ্কর। গার্জেনরা বুঝতে পারছেন। আমার কথা হলো কেন, আমার জানা মতে আপ টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত মোবাইলের প্রয়োজনই নেই। ঠিক আছে, এখন ডিজিটাল যুগ, আমি মানছি যে মোবাইল থেকে ওখানে পড়াশোনা আসে, লেখার আছে, ঠিক আছে, তুমি তোমার মোবাইলটা দিয়ে দাও। গার্জেন্টের মোবাইলটা স্কুল থেকে দেওয়া হয় থাকে না, তো অনেক স্টুডেন্টরা মোবাইল নিয়ে এখন স্কুলে চলে যায়, এটা কোনো প্রয়োজন নেই। স্কুলে মোবাইল নিয়ে যাবে কেন? একজন গার্জিয়ান তার ঘরের স্টুডেন্ট, ছেলে হোক বা মেয়ে হোক, কিভাবে কোথা থেকে কি করছে, কোথায় যাচ্ছে, পুরোপুরি অবজার্ভ করা প্রয়োজন। হ্যাঁ, অবজার্ভ করা প্রয়োজন। যারা শিশু আছে, অনেকে বলে থাকে ছেলে কোথায় মোবাইল নিয়ে যায়, ছেলে এই করে সেই করে, আমি ছেলেকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু একজন ছাত্র বা শিশুর তার রিমোট হচ্ছে তার গার্জিয়ান। আমি সোজা কথা বলতে, একজন শিশু মানে টিভি, রিমোট হচ্ছে তার গার্জিয়ান। একদম ঠিক কথা। ফুল কন্ট্রোলিং হচ্ছে গার্জিয়ানের কাছে। আর একবার যদি কন্ট্রোল চলে যায়, তাহলে তুমি আর কন্ট্রোলে আনতে পারবে না। একবার যদি কন্ট্রোলটা চলে যায় তোমার হাত থেকে, তাহলে প্রথম থেকেই তোমাকে কন্ট্রোলে রাখতে হবে। যখনই গার্জিয়ান বলবে যে আমার বাচ্চা কথা শুনছে না বা বাচ্চাকে কথা শোনাতে পারছে না, তার মানে হচ্ছে গার্জিয়ান কেয়ারলেস এবং গার্জিয়ান প্রপার, এখানে গার্জিয়ান ফেইলার। গার্জিয়ান রিমোটিং করতে পারছে, রিমোট কন্ট্রোল মানে হারানোর পথে চলে যাচ্ছে। একটা বাচ্চা নষ্ট হওয়ার ক্ষেত্রে মানে গার্জিয়ান মানে দায়ী। আমি বলবো একটা গার্জিয়ানটি দায়ী। মা বাবা দায়ী একটা বাচ্চা নষ্ট হওয়ার ক্ষেত্রে। মা বাবা যদি ভালো করে মানে গাইড দিয়ে রাখে, কন্ট্রোল করে রাখে, তাহলে কখনো মানে বাজে পথে যেতে পারবে না। আরেকটা কথা বলবো আমি কিছু কিছু মানুষদের, ওইটা হলো যে আমি অনেকে দেখছি মানে নিজের গড়ের মানে দেখাশোনা করে না। হ্যাঁ, চার দোকানে বসে পত্রিকা পড়তে মানে গ্রামের কে কি করছে ওইটা দেখে, হ্যাঁ, যে মানে কি হয়েছে, চার দোকানে বসে বসে ওই কার ছেলে কি করে নিয়েছে, কার মেয়ে চলে গেছে, কোথায় চলে গিয়েছে, ওইসব দেখে। আমি যদি মানে সবাই যদি এটা এই কাজটা ছেড়ে মানে অন্যের নিন্দা বলা, চার দোকানে বসে নিজের গোড়ের যদি মানে নিজের ছেলে মেয়ে কি করছে ওইটা যদি দেখাশোনা করে, তাহলে এরকম প্রবলেম হতো না। এই প্রবলেমটা হচ্ছে কি, আমরা নিজের দোষটা দেখছি না, আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, আমার মেয়ে কি অন্য কোথায় যাচ্ছে কিনা। আমাদের কাজ কি, চায়ের দোকানে বসে মানে বলা যে কার মেয়ে কোথায় যাচ্ছে, পরনিন্দা সেগুলো ছেড়ে আমার ঘরে কি হচ্ছে সেটা আমি ঠিক করি। আমরা প্রত্যেকে যদি আমরা একে নিজে আমাদের ঘর সামলে নেই, ঠিক আছে, আমাদের বাচ্চা সামনে নেই, তাহলে সবাই ঠিক হয়ে যাবে না? সব ঠিক। আমি 1 2 3, ঠিক আছে, আমি তুমি ও, তো সেভাবে সবাই যদি আমরা নিজের ঘর ঠিক করে নিই, অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। তো
তো আমরা এটা করতে হবে। আমি খুব মানে রিকোয়েস্ট করবো মানে কিছু মানুষদেরকে যে প্লিজ এরকম করবেন না। কে কি করছে করতে থাকো, নিজের ঘরটা সামলে নাও, সব ঠিক হয়ে যাবে। আর সবাই সময় আমরা নিজের ঘর সামলে নিয়ে দেখবো সব কিছু ঠিক হয়ে আর যাবে। যারা এরকম করে থাকে আমি বলবো ওরা মানে কোনো কাজহীন, বেকার যাকে বলে। হ্যাঁ, বেকার তো বেকার কাজ নেই, চার দোকানে বসে আড্ডা দিল, হ্যাঁ, আর পরনিন্দা করলো। আমাদের একটা কি প্রবচন নাকি আছে যে বেকার মস্তিষ্ক শয়তানের নাকি কিসের বাদাম বলা হয়ে থাকে। ঠিক আছে, তো যখন একজন মানুষ কোনো কাজ নেই, কাম নেই, এমনিতে বসে থাকবে, তখন তার সেটাই করতে বাধ্য। এই করা কি হয়, সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট আসে ওই ব্যক্তির জন্য। ঠিক না? ঠিক। তো আমার এই সেশনটা শেষ করার আগে আমার লাস্ট কোয়েশ্চন যেটা হচ্ছে, যেহেতু তুমি যেভাবে ট্রোলিং এর শিকার হয়েছিল তো? হ্যাঁ, হয়েছে। তো এই ধরনের সমাজে তোমার মতো আরো অনেক পড়ে রয়েছে এবং অনেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সাকসেশনের পিছনে। ঠিক আছে, তো এই ধরনের আরো যারা সেই ট্রোলিং এর শিকার হচ্ছে সমাজে বা নানান ধরনের নানান দিক থেকে, তো তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ? তাদের তো সেটাই বলবো যে যারা ট্রোল হচ্ছে ওদেরকে বলবো যে অন্যের কথা শুনবে না, যে যাই বলো নিজের কাজ নিজে যদি জানো যে আমি সঠিক কাজে সঠিক পথে আছি, তাহলে তুমি তোমার সঠিক পথে হাঁটতে দেখো, লোকের কথা কান দেবে না। একটা কথা আছে না, লোক তো কুছ কহেঙ্গে লোগোं का काम है कहना। তো ওদেরকে বলতে দাও। যেদিন তুমি সাকসেসফুল হয়ে যাবে সবার মুখ দেখবে বন্ধ হয়ে যাবে। আর বাকিদেরকে বলবো প্লিজ এরকম করবে না। হ্যাঁ, কেউ একজন চেষ্টা করছে, ওকে টেনে নামানোর চেষ্টা করবে না প্লিজ। ওইটা খুবই খারাপ জিনিস। পারলে তুমি ওর মতো হো, বড় হো, ওর পিছনে লাগবে না। একটা মানে মানুষ মানে কিছু সাকসেসফুল হতে হলে অনেক স্ট্রাগল করতে হয়। তো ওর স্ট্রাগলে আমরা সেই স্ট্রাগলটা দেখতে পাই না। আমরা কেউ দেখতে পারে না যে আমি আজকে টিচার হয়েছি, বাট এর আগে যে আমার লাইফে কি হয়েছিল, ওইটা আমি কি কোথায় আজ মানে যে জায়গা থেকে আমি আজ যে জায়গায় এসেছি বা আসতে পারছি, সেখানে অনেক দুঃখ কষ্ট এবং লুকায়িত অনেক কিছু আছে, অনেক কিছু মানুষ জানে না, মানুষ জানে না। কিন্তু তারপর অনেক কিছু হতে পারে, মানসিকভাবে অনেক ও ভেঙে যাবে। এরকম করবে না প্লিজ কেউ, যে আমি এরকম শিকার হয়েছিলাম। কিন্তু স্বামী যে বলেছিলেন যে যতদিন না তুমি তোমার চরম লক্ষ্যে পৌঁছতে না পারবে, তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাবে। গন্তব্যস্থলে না যাওয়া পর্যন্ত তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাবে। রাইট। তো সবাইকে এটা মেনে চলা দরকার। ঠিক আছে, তো মহিতেশ বাবু আজকে এপিসোড এখানে সমাপ্ত করতে চললাম। কি আর বলবো, অনেক ধন্যবাদ আমাকে মানে আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তিকে আমিও তোমার মানে আমার নিমন্ত্রণ করার জন্য খুবই ধন্যবাদ। হ্যাঁ, আমিও আশা রাখবো মানে আবারও আসবো। নিশ্চয়। তো আবারও কোনো কিছু মানে কিছু একটা ইভেন্ট নিয়ে গল্প করতে আসবো তোমার চ্যানেলে। নিশ্চয়, আমারও উদ্দেশ্য খুবই ভালো লাগলো আজকে মানে অনেক কিছু কথা বলতে পেরে, যেগুলো এতদিন বলা হয়নি। আজকে তোমার মাধ্যমে এই কথাগুলো বলতে পারলাম, যেগুলো এতদিন জমানো ছিল বুকের মধ্যে, কথাগুলো আজকে তোমার মধ্যে। কিন্তু আমার তোমাকে ডাকার বা এই ধরনের গল্পের, সেটা আমরা একটা গল্প করেছি, ঠিক আছে, দুজনের মধ্যে, কিন্তু এই গল্পের মাধ্যমে হয়তো তুমি কারো জীবনের প্রেরণা হতে পারো। ঠিক আছে, এবং তোমার মতো অনেক আছে সমাজে, অনেক আছে। আমি আরেকটু বলছি শেষ করার আগে, যে অনেক ছেলে মেয়ে আছে যে বাড়িতে মানে দুঃখ মানে দেখে কষ্ট দেখে মানে ভয় পেয়ে যায়। আমি ভয় পাবো না, মানে কি আমি মানে কি আমার থেকে আরো অনেক মানে যারা বেটার আছে ওরকম ছেলেরা ভয় পায় যে না আমি কি করে পড়াশোনা করবো, চাকরি পাবো। মানে আমাকে একবার দেখো, হ্যাঁ, আমি কি মানে আমার বাবা বললাম না মানে আমার বাবা একদম মানে দিন মজুরে, আমার মা মানে কালান বাজারে বসে তিনমুখায় বসে মানে মুড়ি বিক্রি করে। তো আমি ওই মুড়ি বিক্রেতার মানে ছেলে যদি আমি একটু টিচার হতে পারি, তুমি কেন পারবে না? এবং আমার মা 2 মাস আগে, আমি চাকরি পাওয়ার 2 মাস আগে ওখানে বসে মুড়ি বিক্রি করতো। এখন আমি চাকরি পাওয়ার পরে আমার মা মুড়ি বিক্রি বন্ধ হয়ে গেছে। মা মুড়ি বিক্রি, বাবা এখনো মানে টুকটাক কাজ করছে, হ্যাঁ, কিন্তু আমার মার মুড়ি বিক্রি বন্ধ হয়ে গেছে। যাই করছেন না কেন সম্মানে সহিত করছেন না, হ্যাঁ, সেটা অসম্মানের কিছু তো করছেন না। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় যে বাবা দিনমজুর কাজ করছে, সেটা বলতে মানে ছেলে বুক ফুলিয়ে বলতে পারে না। এটা একটা লজ্জার বিষয় যে বাবা মানে বাবার মানে প্রফেশন যদি কেউ বলতে পারে বাবা কি কাজ করে, এটা খুবই একটা লজ্জার। মানে সেই বাবার জন্যই তো তুমি আজ এই মানুষই না, যে নিজের বাবার বিষয়ে বলতে পারে না যে বাবা কি কাজ করছে, ও একটা মানে মানুষই না।
মোটামুটি তার মানসিকতা এখনো কি বলবো, মানসিকতা কি বলা যায়, এই ধরনের যাদের মানসিকতা থাকে যে বাবা দিনমজুরি কাজ করছে এবং বাইরে গিয়ে বলতে পারছে না মানুষের সামনে, ও কি ও মানুষ, ধরনের ও মানুষ, ও মানুষ, রাইট, সেটাই। ও মানুষ। এবং এই ধরনের ছেলে মানে একজন পিতৃর জন্য অভিশাপ। হ্যাঁ, ঠিক আছে, তো আজকের এপিসোড এখানেই সমাপ্ত করতে চললাম এবং সবাইকে বলছি এই ধরনের গল্প করতে আপনারাও আসুন, আপনাদের না বলা কথাগুলো আসুন আমার সাথে গল্প করুন এবং সবাইকে জানান। এবং আজ যেভাবে আমি এবং মহিতুষ বাবু যে কথার উপর আলোচনা করলাম, তো মহিতুষ বাবুর এই কথাগুলো না বলা ছিল, হয় আজ সেই বলার কারণে এই ধরনের আরো অনেক ছাত্ররা ইন্সপায়ার্ড হবে এবং এগিয়ে যেতে পারবে। তো আমাদের সমাজে অনেক মানুষের ভিতর অনেক লুকায়িত কথা আছে, প্রতিভা আছে, আসুন সবাই মিলে গল্প করি এবং এই গল্পের মাধ্যমে মানুষকে প্রেরণা দিন। তো আর কিছু বলছি না, এখানে এপিসোড দা এন্ড।